এই দুটো দল তারা নির্বাচনকে সামনে রেখে মিড টার্মকে সামনে রেখে কতটা তৎপর হয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে? জনগণকে নিয়ে তৎপর, আর একটা হচ্ছে নিজেরা দলের ভিতরে তৎপর। তো এই ব্যাপারে আমার মনে হচ্ছে না ডেমোক্রেট পার্টিরা জনগণকে নিয়ে তৎপর হবার কোন লক্ষণ বা নেতৃত্ব দেখা যাচ্ছে বলে মনে হয় না। আবার রিপাবলিকান দলের ব্যাপারটা হচ্ছে, রিপাবলিকান দলের মধ্যে একটা একগুঁয়েমি ভাব আছে যে যতদিন পর্যন্ত ট্রাম্প তাদের সাথে আছে, ট্রাম্পের ইগো যতদিন পর্যন্ত তাদের সাথে আছে, ততদিন তারা যা ইচ্ছা তা করতে পারবে। ইরান একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে যে আমেরিকার সামনে মধ্যবর্তী নির্বাচন, জনগণের পারসেপশনটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর এক ধরনের চাপ হতে পারে। কিন্তু অ্যানালাইসিস গুলো তো বলছে যে ইরানের নিজের ঘরের ভিতরেও কিন্তু নানা সমস্যা আছে। তারা প্রাথমিকভাবে ঘরের সমস্যাগুলো সামাল দিয়েছে। কতদিন পর্যন্ত এটি সামাল দিতে পারবে? অর্থনীতি, তাদের আইআরজিসি। ইরান আমাদের মতো অত পুয়ার না, বাট ইরানের একটা স্ট্যান্ডার্ড যেটা ছিল, স্ট্যান্ডার্ডটা ওদের কমেছে। এতে করে জনগণের কাছে একটা ইনফ্লেশন অনেক বেড়েছে, 50, 60, 70 গুণ ইনফ্লেশন বেড়েছে। এতে মানুষের উপর অনেক প্রেশার হচ্ছে। আইআরজিসি মনে করে যে হরমুজ প্রণালীর যেই এটা আমাদেরকে ধরে রাখতে হবে, এটা হলো আমাদের ডিটারেন্ট, এটা দিয়ে আমরা এটা কন্ট্রোল করব। আর যারা পলিটিশিয়ান আছে তারা মনে করছে যে এটা আমরা একটা নেগোশিয়েট করা উচিত, জনগণের উন্নতি বা টাকা পয়সার এটা ফান্ডগুলো রিলিজ করলে, স্যাংশনটা উঠালে পাবলিক জিনিসটা বাড়বে। এই দুটো দল তারা নির্বাচনকে সামনে রেখে মিড টার্মকে সামনে রেখে কতটা তৎপর হয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে সেই অর্থে তৎপরের তো দুটো ব্যাখ্যা আছে, একটা হলো জনগণকে নিয়ে তৎপর, আর একটা হচ্ছে নিজেরা দলের ভিতরে তৎপর। তো এই ব্যাপারে আমার মনে হচ্ছে না ডেমোক্রেট পার্টিরা জনগণকে নিয়ে তৎপর হবার কোন লক্ষণ বা নেতৃত্ব দেখা যাচ্ছে বলে মনে হয় না। মানে এটি কি প্রাইমারির কারণে, মানে এখন তো আগে নিজেদের দলের মধ্যে তৎপর হতে হবে, সেই কারণে মানে প্রাইমারি গুলো শেষ হলে তারা একদম ঝাঁপিয়ে পড়বেন এমনটা মনে হয়? না, প্রাইমারির কারণে শুধু না, এর সাথে যুক্ত আছে আপনি কিভাবে দেখতেছেন বর্তমানের যে সংকট আছে, সেখান থেকে আপনি কিভাবে জনগণকে বিশেষ করে আর্থিক নিরাপত্তার দিকে নিয়ে যাবেন এবং জনগণ সেই জিনিসটা কিভাবে গ্রহণ করবে, আপনার মেডিকেয়ার মেডিকেড প্রোগ্রাম গুলো কি হবে, মানে বেসিক্যালি ইকোনমি ডেভেলপমেন্টটা কিরকম হবে, এটা জনগণের কাছে একটা সেলেবল প্রোডাক্ট, একটা সেলেবল আইটেম। যে ডেমোক্রেট পার্টিরা সেই দিকে কি কোনো সমাধান দিতে পারছে? এখন পর্যন্ত না। আবার রিপাবলিকান দলের ব্যাপারটা হচ্ছে, রিপাবলিকান দলের মধ্যে একটা একগুঁয়েমি ভাব আছে যে যতদিন পর্যন্ত ট্রাম্প তাদের সাথে আছে, ট্রাম্পের ইগো যতদিন পর্যন্ত তাদের সাথে আছে, ততদিন তারা যা ইচ্ছা তা করতে পারবে, অথবা তারা হয়তো মিড টার্ম ক্রাইসিসকেও তারা হয়তো উত্তরণ করতে পারবে। আরেকটা বিষয়ে কথা আসছে আমাদের আলোচনার মধ্যে যে ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করবেন না। এখন এটাও কিন্তু আমরা মানে 100% সুনিশ্চিত না ডোনাল্ড ট্রাম্প কিভাবে ইলেকশন করবেন বা কিভাবে ইলেকশন করবেন না। ওনার টার্ম শেষ হয়ে গেলে উনি কি সেটাকে মেনে নিবেন? ডিপেন্ড করে যে আসলে আমেরিকার পুরো সিচুয়েশনটা কোন দিকে যায়, কোন দিকে এর অর্থনীতি যাচ্ছে, কোন দিকে। কারণ আমেরিকাকে একটা জিনিস, ডোনাল্ড ট্রাম্পকে একটা জিনিস মনে রাখতে হবে, এবার যদি নির্বাচন ছাড়া উনি যদি হেরেও যান, তার কিন্তু নির্বাচন না করে উনি যদি ক্ষমতা ছেড়েও যান, তার কিন্তু রেহাই পাবার কিন্তু পসিবিলিটিস গুলা কমে আসবে। তাকে কিন্তু জবাবদিহিতার মুখে পড়তেই হতে পারে। গতবার উনি বেঁচে গেছেন যে আগামীবার উনি নির্বাচন করবেন, রিপাবলিকান পার্টিরা মনে করছে সেখানে নির্বাচনে তাকে জিতিয়ে আনতে হবে, এরপর হবে একটা ব্যাপার। সেই ব্যাপারে যদি ডোনাল্ড ট্রাম্পের শঙ্কা থেকে থাকে, সে কোনো বিচারের সম্মুখীন হতে পারে, তাহলে এমনও হতে পারে, এটা স্পেকুলেশন, এটা কোনো সিদ্ধান্ত না, এমনও হতে পারে যে নির্বাচনটাকে পিছিয়ে দিল বা নির্বাচনকে সে এমন একটা ক্রাইসিস দিয়ে বলে দিল এখন নির্বাচনের সময় নাই বা এখন নির্বাচন করা যাবে না। এই ধরনের একটা কিছু শঙ্কা আছে, যার জন্য দেখবেন নির্বাচনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অত্যন্ত স্টবার্ন এবং অত্যন্ত নেগেটিভ। উনি কিন্তু নির্বাচনকে যিনি বলতেছেন মিড টার্ম কেয়ার করেন না, ইনি ইনফ্লেশনকে ভালোবাসেন, এটা যা বলছে এটা শুধু তার যে কৌতুক করা কিংবা শুধু তার বিষয়টাকে অন্য ক্ষেত্রে নিয়ে যাওয়া তা না, এটা তার মনের ভিতরের কথা হতে পারে যে আই উইল সি দ্য লাস্ট, বাট আমি সব রকম ভাবে আমি ক্ষমতার ঊর্ধ্বে থাকবো এবং আমার ক্ষমতায় সুনিশ্চিত থাকবে। অতএব আপনার যে প্রশ্ন রিপাবলিকান এবং ডেমোক্রেটরা কতটা প্রস্তুত হচ্ছে নির্বাচনের জন্য, জনগণের কে সাথে নিয়ে হচ্ছে না, তাদের নিজ নিজ দলীয় স্বার্থে হচ্ছে, এটা হচ্ছে মাই লাস্ট লাইন।
ইরান একটা সুযোগ ধন্যবাদ। নেওয়ার চেষ্টা করছে যে আমেরিকার সামনে মধ্যবর্তী নির্বাচন, জনগণের পারসেপশনটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর এক ধরনের চাপ হতে পারে। কিন্তু অ্যানালাইসিস গুলো তো বলছে যে ইরানের নিজের ঘরের ভিতরেও কিন্তু নানা সমস্যা আছে। তারা প্রাথমিকভাবে ঘরের সমস্যাগুলো সামাল দিয়েছে। কতদিন পর্যন্ত এটি সামাল দিতে পারবে? অর্থনীতি, তাদের আইআরজিসি, নানা ধরনের আমরা ইন্টারেস্টেড গ্রুপকে দেখছি সেখানে অ্যাক্টিভ হতে। আপনার বিশ্লেষণটা একটু শুনি। সো আসলে দীর্ঘদিন থেকেই তো ইরান আমেরিকান স্যাংশনের মধ্যে আছে। এই স্যাংশনের মধ্যে ওরা কোন রকমে বেঁচে আছে। দি কোয়ালিটি অফ লাইফ ইরানি জনগণের সাধারণত এটা অনেক ক্ষতি হয়েছে। আর এই যে 10,000-এর মতো যে ওদের কাছে বোমা মারছে, 10,000 সর্টিজ অর মোর, তাদের স্কুল, হসপিটাল, বিভিন্ন জায়গা তাদের ধ্বংস হয়েছে। সুতরাং এটার ইকোনমিক একটা ইম্প্যাক্ট আছে। আনএমপ্লয়মেন্ট পরিমাণ বেড়েছে। এখন ইরান আমাদের মতো অত পুয়ার না, বাট ইরানের একটা স্ট্যান্ডার্ড যেটা ছিল, স্ট্যান্ডার্ডটা ওদের কমেছে। এতে করে জনগণের কাছে একটা ইনফ্লেশন অনেক বেড়েছে, 50, 60, 70 গুণ ইনফ্লেশন বেড়েছে। এতে মানুষের উপর অনেক প্রেশার হচ্ছে। কিন্তু একটা জিনিস কি, ইরানিয়ানস আর প্যাট্রিয়ট ওয়েন দে আর অ্যাটাক। ইরান কিন্তু তাদেরকে অ্যাটাক করে নাই, আমেরিকাকে করে নাই, অন্য কাউকে করে নাই, প্রতিবেশীকে কোনোদিন করে নাই। তাদের প্রক্সি আছে বিভিন্ন জায়গায়, সব এই ইস্যুতে, প্যালেস্টাইন ইস্যুতে। কিন্তু যখন তাদেরকে দেখলো যে তারা তাদের সিভিল ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, কলেজে, ওখানে ছেলেদেরকে, বাচ্চাদের, মেয়েদেরকে মারলো, তখন ইরানের জনগণ অনেকটা সহ্য করতে শুরু করেছে। বাট এটার একটা লিমিট আছে কতটুকু পর্যন্ত যাবে। এবং এখানে যে দুইটা ফোর্স, একটা হলো যে সিভিল যারা পলিটিশিয়ান, আর একটা হলো আইআরজিসি, এদের মধ্যে কম্পিটিশন। আইআরজিসি মনে করে যে হরমুজ প্রণালীর যেই, এটা আমাদেরকে ধরে রাখতে হবে, কারণ এটা হলো আমাদের ডিটারেন্ট, এটা দিয়ে আমরা এটা কন্ট্রোল করব। আর যারা পলিটিশিয়ান আছে তারা মনে করছে যে এটা আমরা একটা নেগোশিয়েট করা উচিত, জনগণের উন্নতি বা টাকা পয়সার এটা ফান্ডগুলো রিলিজ করলে, স্যাংশনটা উঠালে পাবলিক জিনিসটা বাড়বে। ইরানের আরেকটা জিনিস এখানে, এটা তো প্রথম আপনার যেটা বলেছেন, এটা একটা জেদাজেদির ব্যাপার হয়ে গেছে। ইরান মে হ্যাভ এ ক্লেম বিকজ দে আর টেরিটোরিয়াল ওয়াটার, কিন্তু আমেরিকা উই ডোন্ট হ্যাভ বিজনেস ওভার দেয়ার, রাইট? এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জেদাজেদিতে পড়ে উনি এতে ইনভলভ হয়েছে। এবং ইরানের আরেকটা জিনিস তাদের চিন্তা করতে হবে, এই যে হরমুজ প্রণালীর যে অল্টারনেট রুটগুলো তৈরি হচ্ছে, যেমন আপনার ট্রান্সকন্টিনেন্টাল পাইপলাইন করা, যাতে হরমুজ প্রণালীকে অ্যাভয়েড করে পাইপলাইনে ইসরায়েলের মধ্যে দিয়ে সেই পাইপলাইন নিয়ে অয়েল এক্সপোর্ট করা। যখন অল্টারনেট জিনিসগুলো তৈরি হয়ে যাবে, তখন হরমুজ প্রণালীর গুরুত্বটা রিলেটিভলি কমে আসবে। তবুও এই জিনিসটা তাদের চিন্তা করে রাখতে হবে। এবং এর মধ্যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প এত হয়েছে, আর যে উনি যে $37.5 বিলিয়ন বললো, এটা তো শুধু অস্ত্রের বিরুদ্ধে। হোয়াট অ্যাবাউট লাইফ, the life lost? What about our wallet? Billions of dollars আমাদের ওয়ালেট থেকে চলে গেছে, billions of dollars পৃথিবীর জনগণের কাছ থেকে চলে গেছে এই যুদ্ধের ফলে। আর আপনি দেখেন উনি তো কতটুকু ডেসপারেট। ইরানের তো কি হবে আমরা বুঝতেছি। যেমন মে 12 উনি বলছে, আই ডোন্ট থিঙ্ক আমেরিকান ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, তাকে যখন বলা হয়েছে আপনি যে যুদ্ধ করছেন, আমেরিকানদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তো খারাপ হচ্ছে, উনি বলছে যে আই ডোন্ট থিঙ্ক আমেরিকান ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। তারপরে মে 27 উনি বলেছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মিড টার্ম। ওনাকে যখন বলছে মিড টার্মের একটা এফেক্ট হবে, ইরান চাচ্ছে যে এটা একটা এফেক্ট করা যায়, বলছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মিড টার্ম ইলেকশন। আরেকবার উনি বলছে যখন 4.2% ইনফ্লেশন রেট, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, উনি বলছে আই লাভ ইনফ্লেশন, হয়তো সার্কাস্টিক্যালি বলেছে। এই যে জিনিসগুলো উনি বলেছেন, এগুলো কিন্তু ভোটারদের কাছে খুব ভালো যাচ্ছে না, এগুলো কিন্তু ইরানিয়ানরা এনজয় করতেছে।